আমরা কিন্তু প্রবীণ নিয়ে একটু একটু করে জানার চেষ্টা করছি, বা আমি যতটুকু জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি। এই শেয়ার করার একটি উদ্দেশ্য হলো আমরা সবাই মিলে একটি প্রবীণ বান্ধব বাংলাদেশ গড়তে চাই। ভবিষ্যতের বাংলাদেশ হবে প্রবীণ বান্ধব। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের প্রবীণরা খুব একটা ভালো নেই। আমরা যদি প্রবীণের বিশ্লেষণ করি তাহলে কিন্তু বার্ধক্যকালীন যে সময়টা সেটিকে একটাকে বলা হয় অ্যাক্টিভ এজিং, আরেকটা নন অ্যাক্টিভ এজিং। তো অ্যাক্টিভ এজিং মানে যারা বার্ধক্যে কর্মের ভেতর রয়েছেন তারা হয়তো বা ভালো রয়েছেন, কারণ তারা কাজের ভেতর রয়েছেন, তারা বুঝতেই পারেন না যে তারা আসলে বার্ধক্যকালীন সময় কাটাচ্ছেন। কিন্তু যে প্রবীণরা অ্যাক্টিভ এজিংয়ে নেই, যারা কাজের মধ্যে নেই, রিটায়ার্ড, তারা কিন্তু এক ধরনের মানসিক যন্ত্রণা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং পারিবারিক টানাপেড়নের ভেতর দিয়েই যাচ্ছে বর্তমানে। প্রবীণদের এই সমস্যার প্রধান একটি কারণ কিন্তু আমাদের যৌথ পরিবার প্রথা ভেঙে যাচ্ছে। এখন কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি বা আমি তুমি তুমি আমি ফ্যামিলি, যেটি একক পরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি। তো এই পরিবারের নিউক্লিয়ার ফ্যামিলির সামাজিক পরিবর্তনের ফলে যে নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে, এই নিউক্লিয়ার ফ্যামিলির এফেক্ট গিয়ে সরাসরি পড়ে পরিবারের প্রবীণ ব্যক্তির উপর। একটি পরিবারে যদি 3জন 4জন সন্তান থাকে, তারা কিন্তু আলাদা হয়ে যাচ্ছেন। বাবা মা কিন্তু কোন সন্তানের সাথে থাকবেন বা একা থাকবেন কিনা এ ধরনের নানা ঝুট ঝামেলায় রয়েছেন এখনই, বা খুব বেশি দিন এক সন্তানের কাছে থাকতে পারেন না বা আরেক সন্তানের কাছে যান, এভাবে ঘুরে ঘুরে কাটাচ্ছেন একটা বিশাল সংখ্যক প্রবীণ। তো প্রবীণ বয়সে নিশ্চয়তার জন্য আসলে প্রয়োজন পূর্ব পরিকল্পনা। আপনি যখন প্রিজেরেটিক এইজ বলে, যেটি 45-এর ওপরে, আপনার 60 বছর বয়সে প্রবীণ বলা হচ্ছে, কিন্তু আপনি যদি 40-এর পর থেকেই একটি পরিকল্পনা করেন যে আপনি বার্ধক্যে কিভাবে থাকবেন, কার সাথে থাকবেন, স্বতন্ত্র থাকবেন কিনা, সেটি কিন্তু এখন প্রত্যেকেরই প্রস্তুতি নেওয়া উচিত। কারণ সেই আগের যে আমাদের সামাজিক ব্যবস্থা ছিল সেটি কিন্তু এখন নেই। সেটি দোষ দিলেও চলবে না সন্তানদের, কারণ আমাদের সামাজিক ব্যবস্থাটাই পরিবর্তিত হয়ে গেছে। সুতরাং যার যার নিজের বার্ধক্যের প্রস্তুতিটা তাকে আগে থেকেই নিতে হবে। তো বার্ধক্যে একজন প্রবীণ কিভাবে, যারা শুরুতেই বলেছি যে অ্যাক্টিভ এজিংয়ে নেই, তারা কিভাবে সমস্যায় পড়ছে, সেগুলো যদি আমরা একটু বিবেচনা করি তাহলেই বুঝতে পারবেন। আমরা যখন খুব ছোট ছোট বাচ্চা থাকি, বা প্রত্যেকেরই অভিজ্ঞতাটা রয়েছে যে আমাদের বাবা আমাদেরকে যখন কোনো আত্মীয়ের বাড়িতে নিয়ে যেতেন, তারা কি করতেন? বাবা, যে বাবাই হোক, সে যে পোস্টেই চাকরি করুক বা যে কাজই করুক না কেন, প্রত্যেক বাবাই কিন্তু তার সন্তানকে নিয়ে যখন একটি দাওয়াত খেতে যান বা আত্মীয়র বাসায় যান, দেখবেন তার কিন্তু বুকটা গর্বে ভরে ওঠে এবং সে যাওয়ার সময় কিছু না কিছু কেনে। 2 কেজি আপেল, 2 কেজি মিষ্টি বা কিছু না কিছু নিয়ে সে কিন্তু তার আত্মীয়র বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে দাওয়াত খেতে যায়। বাবারা কিন্তু সাধারণত এভাবেই অভ্যস্ত। তো এই একই বাবা যখন রিটায়ারমেন্টে এসে পড়লেন, 60 বছর হয়ে গেল, 59, আমাদের রাষ্ট্র তাকে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে বললেন আপনার আর কাজ নেই, রিটায়ার্ড। তো এই রিটায়ারমেন্টে যাওয়ার পর সে কিন্তু তার সেই যে কর্মজীবনের, সে যখন ইনকাম করতো তখন যে তার একটা একটা দাপট ছিল, সেই দাপটটি কিন্তু আর থাকে না। রিটায়ারমেন্টে যাওয়ার পর প্রবীণরা কিন্তু আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়। আপনি আপনার রিটায়ারমেন্টে যাওয়ার পর প্রবীণকে বলবেন এখন বোনের বাড়িতে যান, ফুপুর বাড়িতে গিয়ে কতদিন থেকে আসেন, বা খালার বাড়িতে যাই বেড়াতে, তারা বলবে না আমরা যাব না, আমরা কোথাও যাব না, বাসায় থাকবো, বাবার শরীরটা ভালো না। কেন তারা এই কথাটি বলছেন? কারণ এখন তিনি যদি তার বোনের বাড়িতে যান বা
তার অন্য একটা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান, আগের মতো কিন্তু তার নিজের টাকা দিয়ে বাজার সদাই করে নিয়ে যেতে পারবেন না। এটি কিন্তু তাদেরকে মানসিক একটা চাপের সৃষ্টি করে। ফলশ্রুতিতে তারা কি করে, তারা কিন্তু কোথাও যায় না, ঘর বন্দী, তারা ঘরেই বসে থাকে। সন্তানরা কোথাও যেতে বললেও তারা যায় না, বলে না আমার শরীরটা খারাপ, আমাদের ভাল লাগছে না। তো এইভাবে কিন্তু ঘর বন্দী হয়ে পড়ছে প্রবীণরা, একটা বিশাল সংখ্যক প্রবীণরা। তাদের হাতে টাকা নেই, কিন্তু আমাদের রাষ্ট্র বলছে একজন মানুষ বাঁচবে, গড় আয়ু বাংলাদেশের মানুষের কত, 73। সুতরাং আমাদের রাষ্ট্র বলছে একজন মানুষ বাঁচবে 73 বছর পর্যন্ত। আমি আবার রাষ্ট্রই তাকে 59 বছরের রিটায়ারমেন্টে দিয়ে দিল। তো এই যে 73 থেকে 59, আমরা যদি ছোট্ট একটা অঙ্ক করি, তাহলে এই যে 14 বছর, এই 14 বছরের দায়িত্বটা আসলে কে নিচ্ছে বা কারা নিচ্ছে? কেউই নিচ্ছে না। আমি যদি বেশিরভাগ মানুষকে এই প্রশ্ন করলে বলে কেন পরিবার নিবে, ছেলে মেয়ে নেবে, কিন্তু বাস্তবিক অর্থে ছেলে মেয়ে বা পরিবার দায়িত্ব সেভাবে নিচ্ছে না। ফলশ্রুতিতে প্রবীণরা কিন্তু একটা বিরাট অর্থনৈতিক সংকটের ভেতর দিয়ে যায়। তারা কিন্তু তাদের যদি জমানো টাকা না থাকে, তারা কিন্তু খুব খুব ভালো নেই, এখন পরিবারে সমাজে ভালো নেই। তারা একটা মানসিক অশান্তিতে ভোগে, তারা কোথাও যায় না, তারা নিজেকে গুটিয়ে নেয়। এর মধ্যে যদি আবার প্রবীণা, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা যারা রয়েছেন, তাদের একজনের বিয়োগ হয় বা মৃত্যুবরণ করে, তাহলে সেই কষ্টটা আরও বেড়ে যায়। তখন তার একাকিত্ব ভর করে বসে। তারা কিন্তু এই কথাগুলো কাউকে বলতেও পারে না, শেয়ারও করতে পারে না। আমরা কিন্তু নানা ধরনের গবেষণার প্রেক্ষিতেই আমি কিন্তু এই কথাগুলো বলছি। প্রবীণদের সাথে কথা বলে তাদের অনেক প্রবীণেরই এই একই সমস্যা। তো আসলে প্রত্যেকটি বিষয় নিয়ে ভাবতে হবে। প্রবীণদের জন্য প্রবীণ বান্ধব সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে। পারিবারিক ব্যবস্থায় কিভাবে সর্বোচ্চ সম্মানিত স্থানে প্রবীণদের রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে। প্রবীণদের অর্থনৈতিক যে সমস্যাগুলো রয়েছে, টানাপেড়নগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আমি কিন্তু আগামী দিনের প্রবীণ, আজকের নবীনই কিন্তু আগামী দিনের প্রবীণ। আমাদের নবীন যারা রয়েছে, আমাদেরও কিন্তু নিজ নিজ বার্ধক্যকে নিয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে। কারণ বার্ধক্যকালীন সময়টা এত সুখের না। আসুন আমরা আমাদের বার্ধক্যকে নিয়ে ভাবি, আমাদের বার্ধক্য কীভাবে স্বস্তিময় করা যায় সে বিষয়গুলো নিয়ে পরিকল্পনা করি এবং সমাজে একটা সামাজিক আওয়াজ ওঠাই, একে অন্যকে বলি এবং যে পরিবারে প্রবীণ রয়েছে সেই পরিবারে প্রবীণদের কিভাবে ভালো রাখা যায়, তাদের ইচ্ছাগুলো, তাদের আশা আকাঙ্ক্ষাগুলো জানার চেষ্টা করি। আমরা একটা প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই। আমরা চাই বাংলাদেশে একজন প্রবীণও যেন দুঃখে না থাকে, একজন প্রবীণও যেন মানসিক চাপে না থাকে। আমরা অন্তত আমাদের এই জনসংখ্যার মধ্যে যে জনগোষ্ঠীটা প্রবীণ রয়েছে, এটি কিন্তু হু করে বাড়ছে, এখনও অত বেড়ে যায়নি যে আমরা পারবো না। আমরা যদি তরুণের সংখ্যা এখন সমাজে বেশি, আমরা যদি চেষ্টা করি আমাদের সমাজের প্রবীণদের আমরা কিন্তু অবশ্যই ভালো রাখতে পারবো এবং আমরা একটা প্রবীণ বান্ধব বাংলাদেশ গড়তে আমাদের তরুণদেরই এগিয়ে আসতে হবে, আমাদেরই আওয়াজ ওঠাতে হবে, আমাদেরই কাজ করতে হবে। আসুন আমরা মনে মনে সংকল্প নেই, আমরা প্রবীণদের নিয়ে, আমাদের দেশের সিনিয়র সিটিজেনদের নিয়ে, আমাদের দেশের সম্মানিত নাগরিকদের নিয়ে কাজ করব এবং সেটি নিজের পরিবারের প্রবীণ থেকেই শুরু করব। তারপর নিজের আত্মীয় স্বজন যে প্রবীণ রয়েছে তাদের দিয়েই শুরু করব। আসুন না আমরা একটা চেষ্টা করি। সবাই ভালো থাকবেন আর ভাববেন এই বিষয়গুলো নিয়ে। দেশের অবস্থা এখন ভালো না, কোভিড-19 আতঙ্কের ভেতর দিয়ে যাচ্ছি। এই আতঙ্ক একটু কমলেই আমরা একটি প্রবীণ বান্ধব বাংলাদেশ গড়তে তরুণরা সবাই একত্রিত হব, এগিয়ে যাব। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।